বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের গল্প বলার প্ল্যাটফর্ম। এই গল্প বলার ধরনে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করিনি, কেবল একটি পুরানো এবং ক্লাসিক ধরনের গল্প বলার ধরন। কিন্তু এবার আমরা গল্পটি অংশে ভাগ করে আপলোড করছি। এটি তৃতীয় অংশ। আমাদের শ্রোতা বন্ধুরা জানেন যে আমরা সবাই গল্প বলার নতুন উপায় দেখানোর চেষ্টা করি, এবং আমরা মনে করি আপনারাও এটি পছন্দ করেন। আজকের গল্পের নাম রামরাম চৌধুরীর মৃতদেহ। গল্প লেখক তারানাথ বন্দ্যোপাধ্যায়। গল্পটি ভৌতিক ছোট গল্পের সংকলন থেকে নেওয়া হয়েছে। তারানাথ তান্ত্রিক হলেন কিংবদন্তি বাঙালি ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বাংলা সাহিত্যের একটি কাল্পনিক চরিত্র। পরবর্তীতে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটিকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি গল্প লিখেছিলেন। তারানাথ তান্ত্রিক একজন রহস্যময় ব্যক্তিত্ব এবং গুপ্তচর্যার প্রাতিষ্ঠানিকতার অনুসারীকারী। তিনি তার মেয়ে চারির সাথে মধ্য কলকাতার মঠ লেনের একটি বাড়িতে থাকেন। ব্যক্তিটি দেখতে ৫০-এর দশকের মাঝামাঝি একজন পুরুষের মতো। তিনি পেশায় একজন জ্যোতিষী এবং বাংলা জুড়ে তার বিস্তৃত ভ্রমণে অলৌকিক শক্তির সাথে তার অনেক মুখোমুখি হয়েছে। তিনি মঠ লেনের বাড়িতে তার দুই তরুণ বন্ধু, লেখক এবং কিশোরীর সাথে চা এবং সিগারেটের কাপে সেই অভিজ্ঞতাগুলি ভাগ করেন। বলা হয় যে লেখক তারানাথের বাড়িতে নিয়মিত আসেন, কখনো তার বন্ধুর সাথে, কখনো একা। আমাদের গল্প বলার প্ল্যাটফর্ম কুসংস্কার বা অন্ধবিশ্বাস ছড়ায় না। আমরা আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা অন্যান্য গল্প বলার মতো এই গল্পটিও শুনবেন এবং ভালোবাসার সাথে মানিয়ে নেবেন। তাই সবাই তারানাথ তান্ত্রিকের সাথে একটি অজানা রহস্যময় জগতে আরেকটি যাত্রার জন্য প্রস্তুত। তারানাথ বলল, রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে, পথ পেছল। সারাদিন জল হয়ে সবে একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ। ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও, এসব জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। আলের ওপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইলখানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি, বৃষ্টিতে ভিজে বিউলি ডালের মতো হরহরে হয়ে আছে। তাতে কাঁধের ওপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়, রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হড়কায় এবং স্বগত চৌধুরী মশাই আমাদের কারো ওপরে পড়েন, তাহলে তাকেও এ যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি ১৫-১৬ জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বায়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর দুই ছেলে, ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে ৫০-এর উপরে। কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধন উপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার খাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটে না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছেলে। পিতৃ ব্যবসায় সমান তেজে বজায় থাকবে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। ৭৪ বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য। সপ্তাহে ২ দিন পাটার মুড়ো খান। ১.৫ সের দুধ জুলি দিয়ে আধশের করে সকালের জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর ২০টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা চোয়া দিয়ে কুড়ো তোলেননি। এই রকম মানুষ রামরাম ৩-৪ দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমনভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, ঘনরামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শাশুড়ের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজনবিলাসী বদমেজাজি লোক কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিনের জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞাসা করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রামরাম গ্লাসের জল দিয়ে পাতের ওপরেই হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনার কেষ্টকে আমার ঘরে আসতে বল। এসব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি।
ঘনরাম ছিরকির পুকুরে ছিপ ফেলে বসেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক। দুই ছেলে ধর্মড় করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। দু ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এখানে এসে বস দুজনে। কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে থেকে রামরাম বললেন, আমার যেখানে যা আছে তোরা বুঝে নে, আমার আর বেশি সময় বাকি নেই। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে আবার কি? শরীর কি অসুখ ফলে মনে হচ্ছে? বলো তো কালীগতি কবিরাজকে একটা খবর দিই। থাম, এ কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুর বেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? তাতে কি, রান্না তুলে গিয়েছিল? না, এ সেরকম তেতো না, এ অন্য রকম তেতো ভাব। মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়া করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারি খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। ৩ দিন পর আজ সকালে ঘুম কখন পরক পারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, রাম নামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা ৫০ পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। প্রৌঢ় বয়সে বাপের অধীন থাকা বড় কষ্টের। পুত্রবধূরাও শাশুড়ের বিখ্যাত মেজাজ আর সময় অসময়ে নানা উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন। রাত গেল, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রামরাম ইলিশ হাতে এসে বলল, কি বলছেন বাবা? এই দেখো, কানাই জেলে কত বড় মাছ দিয়ে গিয়েছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে। যাও, উনুনে আজ দাও দেখি। ছোট বৌমা, মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক। একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ হয়। যাও, জ্বালা থেকে পাটনাই বালাম চাল শের দুয়েক বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই, রান্না হয়ে গেলে ওরা উঠে খেয়ে নেবে। এখন সময় যায়। উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। দুই বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করছেন। দুই বউ আশায় আশায় তাকাচ্ছেন শাশুড়ের দিকে। রামরাম মাথা নেড়ে বলেন, ওহ, আরও একটি বসবে। আবার পাইচারি, আবার অপেক্ষা। রাত ৩টে হয়তো হুকুম হলো রান্না শুরু করবার। কাজে ঠিক সময়ই গেছেন রামরাম। আরও আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো। কিন্তু বেলা ৯টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরোবার উদ্যোগ করি, আবার ঝুপকুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতি তো ভালো না। চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছই। কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই? জল এলে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন, আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা বৃষ্টিতে না ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে, বিপদ হলো। কৃষ্ণরাম বললেন, একটু পা চালিয়ে এগুন না। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়েক গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও ১৭-১৮ বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধহয় ১৫-২০ বার যাতায়াত হয়ে গিয়েছিল। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির ৪ জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এ ছেলেরা, আর বসে কেন বাবা, চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো। ভালোয় ভালোয় কাজটা হয়ে গেলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না। দেখছো না আকাশের অবস্থা? নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরোহিত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার ৩য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে, আর হুঁকোর সুসু শব্দ। আমরা কয়েকজন ক্লান্ত হয়ে চালার তলায় তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, একা চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা, কে কে রে, ওখানে কে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, কি হয়েছে হরেন?
কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকারে তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ঝোপের মধ্যে কে দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জড়া ভেঙে ওইদিকে পালিয়ে গেল। শুনে আমাদের গ্রামের সাহসী বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার ওপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত নয় হলেও একে নিতান্ত ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা আচ্ছা, থাক থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বাপু বিদঘুটে, অসময় তোমাদের জেগে উঠল। বন্ধুকে একলা ফেলে যাওয়ার কি দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন, না জায়াতে ম্রিয়াতে বা কাদাচিৎ। ঘনরাম আর কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধার দিতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাফ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন। সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে না কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল। অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শিয়াল ডেকে উঠল। জোলো হাওয়ায় শীতশির করছে। চৌধুরী ভাইদের ভুড়ুক ভুড়ুক ইকোর শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরও প্রেতাহিত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক। সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, এগিয়ে দেখ না কি ব্যাপার, ভয় কি? না হয় আমিও যাচ্ছি। লণ্ঠন নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না, ভয়ের কি আছে? তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন কি না? লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসি শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে উঠল, এ কি, তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে একদৃষ্টে ঝুলান্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ। খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বরবাগজি বলল, এই, তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, আহ, ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে এদিকে বার করে আনো না। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়। ব্যাটা মহা পাঁজি। অত করে ডাকাডাকি করা হলো, তা কোনো সার শব্দ নেই। যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, চোখের দৃষ্টি দেখছ না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল। এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে, তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভ্রু কুচকে গাড়া। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গৌণ। তিনি বললেন, যা ভাগ, পাগল কোথাকার। যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহদাহী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো। তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হবার পরও শ্রীপদর তেজ কমল না। শুধু ভিটেটুকু আর বিঘে দুই খাস জমি সম্বল করে লোকটা সমান দন্তে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরামের এটা একেবারেই ভালো লাগলো না। যার পিছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কি? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেদবার আরাম কোথায়?
এর মধ্যে একদিন পথে রামরাম এবং শ্রীপদর বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, যান যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি, আরও 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্তনি নিয়ে নিলে ভাতে মরব না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, নিজের ঘরে আমিই কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারো সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা ওইখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদর বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনে জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধপোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোঁয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না। তোর খাটের তলায় টিনের তরঙ্গে সে যা রেখেছিলাম, জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিনে পাবার মতো করে চারদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে বিহল গলায় তার বউ বলল, কি আগুন! হুস হুস করে জ্বলছে একেবারে। শ্রীপদের বউ পাগল হয়ে গেল। টিনের তরঙ্গে তার সাধের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজেদের বসতবাড়ি পুরো জ্বলে দেখেছে। সে ধাক্কা সামলানো কঠিন। শ্রীপদ থাকলে তার কি হতো বলা যায় না। এরপরের কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত। কখনো কখনো বলতো, বড় আগুন, হুস হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য যায়। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদর বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীবৃত্ত চিন্তার গল্পটা একেবারে অলিক নয়। মানুষের দুঃসময় পড়লে ভাগ্যদেবতা তাকে অবনতির শেষ ধাপ অবধি না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতে থাকে। বউ মারা যাওয়ার মাস 2 পরে শ্রীপদ খবর পেল কলেরার মড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গেছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুরতিবাজ মানিস, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলে গান গাইত, যে লোকটার গোয়ালে গরু, খেতে ধান আর বাড়িতে নম্র বউ আর ফুলের মতো শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলে মারা যাওয়ার ব্যাপারে অবশ্যই রামরামের কোনো হাত ছিল না, থাকলেও পরোক্ষ। কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রামরাম চৌধুরী সমস্ত কিছুর জন্য দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খ্যাপা মতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি বলে, ওর বাড়ি খেতে চায়। পাড়াগায় তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল, হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে, খেতেও দেয়, কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এই রকমই। ভুলেনি শ্রীপদ, আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অব্যবস্থিত মনের অসংলগ্নতার মধ্যেও কোথাও যেন এই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় হেঁকে তিনি বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারতর্কে প্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনে এই পাগলটা যাতা কথা বলছে। ছেলেদের বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন যে এই লোকটা তো এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞান গিম্মে নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জা বাঁধে না। যতীন ঘোষাল মুখেই হুই হুই গোতাজি একটা শব্দ করে শ্রীপদের দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎই দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের পাঁচাটা কুত্তা, আমাকে আর তোরা কেউ ধরতে পারবি না। তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল, বাপ মরেছে তাই কি, এই তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে, চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। যতীন ঘোষাল সাহস করে আবার এগোনোর আগেই শ্রীপদ সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটনা ঘটে গেল যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগে কেউ বুঝতে পারল না কি হয়েছে। ঈশ্বরবাগজি বলল, আরে শ্রীপদদা তো সাঁতার জানত না, মরে যাবে যে। কেউই অবশ্যই এগোল না। শ্রীপদের কি হলো দেখতে। যা স্রোত, যে সাঁতার জানে সে পড়বার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তার কি ঠিক। এছাড়া শ্রীপদর মতো হতভাগ্যে আর বেঁচে কি করবে এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করে থাকবে। ঘনরাম কেবল একবার বললেন, ন্যাকামো, সাঁতার জানে নিশ্চয়, নইলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পড়ি পড়ি করে আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য বলতে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পিছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবার ফেরা।
কলসি ভাঙার পর আর পেছনে তাকাতে হয় না। গ্রামের দিকে হাঁটা শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামল। গ্রামের লোক আমরা কেউই ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশপুরা তো তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্যে। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে মিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শিয়ালগুলো হয়তো ভিজবের ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল যেন কেমন ভয়ারক্ত গলায় বললেন, ও কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছন ভিড়ে তাকাই, দেখি এই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও রামরাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থানুর মতো দাঁড়িয়ে হাঁ করে দেখছি এই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে আর জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষার ভেতর আগুন জ্বলছেও বা কী উপায়? আমাদের গা বেয়ে জল পড়ছে। এত ভিজে গিয়েছি যে শুকোতে এক হস্তা লাগবে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। একসময় ভবেশ ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম চলো, এ সময় পথে দেরি করতে হয় না। ঈশ্বরের নাম নাও, ঈশ্বর পরম কারুণিক। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগল। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করবার জন্য। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কিসব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবার চিতা ফের জ্বলে উঠল কেন পণ্ডিত মশাই? কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়েছেন। দুজনে খুব ভাব, সম্পত্তি ভাগ করার প্রশ্ন ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক, তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণনামের উপর বর্তাবে। কৃষ্ণনামের একটিমাত্র ছেলে শিবরাম, সে বর্তমানে কলকাতায় থেকে কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এ কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি, কারণ চৌধুরী বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমার জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাওয়ার আগেই এখানে বলে রাখি, রামরামের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধেবেলায়, তখন কাছাড়ির আমলাদের ছুটি হয়ে গিয়েছে, ঘনরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই অপরে আসবেন। কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশাসন পেতে আহ্নিকের উদ্যোগ করছেন। হঠাৎ নিচে থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছে, না না যাও। তখনও আহ্নিক শুরু করেননি, একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলার টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশু। আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা সাড়ে 5টায় কাছাড়ি শেষ হবার পর এই চাকর বাকরদেরও একটু ছুটি থাকে। তারা বাগানে শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বকছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চল ওপরে চল। দাদার হাত ধরে ওপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার, চিচালে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন। একটু ইতস্তত করে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ সে কি কথা, কোথায়? কাছাড়ি শোষ করে ওপরে আসছি, একতলার বারান্দায় উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি, সেদিন যেমন দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা, আমাদের সামনেই তো। পরে দেহও ভেসে উঠেছিল, সে খবর তো জানো। তুমি আলো আধারিতে ভুল দেখেছ। ঘননাম দৃঢ় গলায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সঙ্গে কথাও বলল। কথা বলল? কিরকম? সেদিনের মতো আঙুর তুলে আমাকে বলল, চৌধুরী মশাই, মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘননাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে এনে কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক। বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তর্ক করে মাসখানিক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 8-9 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগল। মূল বাড়ি পাকা, আগুনে নাচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনে 10-12টা ধানের গোলা একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়া গায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম, সমস্ত গ্রাম ভেঙে পড়ল।
পেছনের দিকে থেকে বালতি বালতি জল নিয়ে ছুঁড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে, কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি? বললাম, কি? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরল কিভাবে? একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য, এই যেন মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। আরে তারানাথ, চাকরগুলোর ভেতর কেউ পড়ে নি তো? যা, তা কেন করবে? কোনো কারণে হয়তো মালিকের উপর রাগ আছে। না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে। এরা কেউ নয়। তাহলে? জানি না। ধন্য ঘন নামের স্থৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস পেল না। আগুন যখন প্রায় নিভে এসছে, ঘননাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই, কে আছিস? বাড়ি থেকে গটাকা সুপুরি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন, সুপুরি কি হবে চৌধুরী মশাই? ঘননাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘননাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে 2-1খানা করে সুপুরি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? ঘননাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন। বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মেঘ শুদ্ধি করুক। কৃষ্ণনাম হাত ধরে দাদাকা ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘননাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণনাম বললেন, কিন্তু দাদা, শিবু এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশোনা আর হবে না। ঘননাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না। বললেন, বোকামি করিস না কেষ্ট, বুঝে দেখ, আমাদের বংশের বৃদ্ধি নেই একদম। ওই শিবুই যা কিছু। তোর আমার ভালো মন্দ কিছু হলে শিবু ভেসে যাবে, ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পর এক জ্যোৎস্না রাত্রে খাওয়া দাওয়ার পরে পান মুখে দিয়ে শুতে এসে একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালেন ঘননাম। পিক ফেলবার জন্য জানলা দিয়ে ঝুঁকে পড়ে ঘননাম দেখলেন বাগানের নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো? তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? দেখো দেখি, বাগানে আম গাছের তলায় ও কে দাঁড়িয়ে? কমলা তাড়াতাড়ি জানলার কাছে গেলেন। কই, কেউ নেই তো। কে যে দাঁড়িয়েছিল ওইখানে? ভীত কমলা শ্যামকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে ঘননাম মারা যান। মাত্র 53 বছর বয়স হয়েছিল। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগল। বছর 2 পরে একটা ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসী সঙ্গ করে বেড়াচ্ছিলাম শ্মশানে মশানে। এই সময় বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সে গল্প তো তোমরা জানোই। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নিহাত সমপাতন বলেই মেনে নিল। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কী সব কাগজপত্র দেখছেন। বেলা 2:30 বা বা করছে চৈত্র মাসে দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কে রে? কোথায়? বাইরে, আপনার নাম করে বলছিল। কৃষ্ণনাম একটু বিস্মিত হয়ে বললেন, যা, এখানে নিয়ে আর তোর মামার বাড়ির কেউ না তো? না, তাদের সবাইকে আমি চিনি। এ লোকটা ভিকিরি মতো নোংরাপানা। ভিকিরি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই। আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল, কৃষ্ণনামকে এগিয়ে বললে, তার মনে আছে তো? ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞেস করতে বলল। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগী কৃষ্ণরাম কত হলেন। দেশের জমিজমা ভাগ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাসে বা বিষয়কর্মী তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এই কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামরামের মৃত্যুর পর থেকে সবটাই মরে যাওয়ার, উড়ে পুড়ে যাবার ইতিহাস। যতই দোষ থাক, কিছু মানুষ খুব কষ্ট পাচ্ছে, এ দেখতে বা ভাবতে ভালো লাগে না। তবু শুরু যখন করেছি, শেষ অবধি বলি। কৃষ্ণরাম মারা যাবার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময়ে পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবঝা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভোলারই চেষ্টা করে, বা একটা অবচেতন প্রচেষ্টা সবসময়তেই থাকে। তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবনামের বয়স বছর 40।
কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল তার 3 দিকে ঘর, মাঝখানে উঠান। উঠানে চৌবাচ্চা, স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি উঠানেই সারা হয়। উঠান থেকে রোয়াতে ওঠার সিঁড়িতে বড় উঁচু উঁচু ধাপ। কমলা আর নিরুপমার বয়স অনেক হলো, অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জোনাতিনেক মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুদিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ গাঁথাবার ব্যবস্থা করলেন। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধেবেলায় শিবরাম ফিরে দেখল গাঁথুনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজকে ফিরতে দেরি হলো বাবা? হ্যাঁ, কাজের চাপ ছিল। মিস্ত্রিরা গেল কোথায়? কাজ শেষ করে জলখাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছ। তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয়, দেখে হাত মুখটা একেবারে ধুয়েই নি। বলরাম ওপরে গেলে মিস্ত্রিদের মধ্যে একজন এসে দাঁড়ালো উঠানে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দেব হে? একটা দর ঠিক করে দাও। খালি গা, লোকটা যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জুলজুলে 2 চোখ তুলে ওপরে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাটে। কি হয়েছে বাবা, কি হয়েছে? কমলা আর নিরুপমাও পেছন পেছন নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন ধরে দেখছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গার নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহুল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এসেছিল? তারা অবাক হয়ে বলল, না তো, আমরা তো এই চা বিস্কুট খেয়ে এলাম। কেন বাবু? না, কিছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাওয়ার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই, তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজান্ত মানুষই যদি উবে যেতে পারে, তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার। সব কিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে, ছি, ও দেখে চলো তো, কি হচ্ছে কি? শিবরাম ব্যস্ত হয়ে বলে, আরে দাঁড়া দাঁড়া, এইটুকু ঢেকে দিয়ে যাই, আজকাল সবকিছু কপুরের মতো উবে যাচ্ছে। মাঝরাত্রে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেবার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলে, করছো কি? লেপটা নিয়ে এলাম টাক থেকে নামিয়ে। যা দিনকাল পড়েছে, চাপা দিয়ে এসো, কে কখন উবে যায় ঠিক কি? তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না হলে আমার চলে না যে, চাপাচুপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গায়ে ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসো দেখি, এই গরমে আর বলুর গায়ে লেপ দিতে হবে না। গরম তাই কি, ছেড়ে যদি উপে যায়। বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদের একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়ানোর বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এ অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না, কলকাতার খরচ চালাবে কে? দেশে যা জমি আছে তার আয়ে চলে যাওয়া উচিত, কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়? কাজেই মায়ে ছেলেতে ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরে আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি? এই সময় এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন বছর 45। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়ি গোঁফ রেখেছি, তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খাতিরে হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবই জানেন, এর কোনো বিহিত হয় না? বললাম, কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় পিয়ারসেন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাবার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমিই ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদের কথা। তারপর বাবার এই অবস্থা, সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই? আমার মা ঠাকুমা জেঠমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করবার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না। যদিও এই হোম আমি শেষ করতে পারি, তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথার সুরে একটু অবাক হয়ে বলল, কেন, শেষ করতে পারার অসুবিধে কি? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি ওই হোম করি? নিশ্চয়ই। সবার মঙ্গল হওয়ার যদি কিছু মাত্র সম্ভাবনাও থাকে, তাহলে আমি বিশ্বাসের জন্য তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফল্ড দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমিই নিয়ে যাব। এখন রাত 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী চাই যে। বলরাম বলল, কাকে চাই বলুন?
তোমাদের কুল পুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পুজো আচ্চা করে, তাকে বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিধ ও অন্যান্য জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে আছে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফল শুদ্ধ কুঁচ গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো আপনাদের মতের হোম কিছু জানি নে। বললামও বলরামকে, তবুও আমাকে জোর করে নিয়ে এলো। হেসে বললাম, কিচ্ছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে দেখে বললাম, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে। ভয় পেও না, স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ করতে না পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি, বাড়ির ছাদে দাঁড়াম করে বিকট এক আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে। বাড়ির ছাদে ছুঁড়ে থান ইট পাঠানো কি সোজা কথা? আমি ততক্ষণে ঘটস্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্যার্ঘ্য দেবার সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কাঁ কাঁ শব্দ করে চারিদিকের ঘুরে ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 11টার সময় হাজারখানেক কাক মাখার উপরে উঠলে কেমন লাগে। সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এইসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিষ্ট হওয়ার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে, এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ এবং পরে ধূপ ধুনোর আরতি। নরকপালে সবের আচ্ছাদন থেকে আহরিত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফনের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধনুচি জ্বালান, এবার ধুনোর আরতি করব। দ্বীপের আরতি চলছে। নারকলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম পুঁতি গন্ধে বাতাস ভরে গেল। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপার কি দেখবার জন্য এগিয়ে আসছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্ন মতে এলিয়ে আছে একদিকে। দোতলার বারান্দা থেকে আকুল লয়ে চেঁচাচ্ছেন শিবরাম, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্তজবা ছড়ে দিলাম ধনুজিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধুনোর নিজস্ব বন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে রয়েছে, দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে আসছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির ওপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের বালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমিধে এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে, অনেকখানি করে ঘি এক একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে যাওয়ার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে হে আবার কি, দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কি করে তা হবে? বিঘত প্রমাণ উঁচু মাটির বেদি করে তার ওপর পুরু করে বালি বিছানো হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতসেঁতে জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়। এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে, কেউ যেন তলা থেকে পিচকিরি করে জল দিচ্ছে ভেজা বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল, সেই বেচারা এখনও আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে হোমের বেদির নিচে হুড়হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎস মুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিত সব ভাসিয়ে নিয়ে গেল। আগুন গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর? বিষণ্ণ হেসে তারানাথ বলল, কার পর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যিই তাদের বংশে বাতি দিতে কেউ নেই। আমরা দুজন চুপ মেরে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না কেমন? ভাবো তো, জিতটা তো পীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না, বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। একটু থেমে বলল, অবশ্য
অনেকগুলো মানুষ যারা শ্রীপদের ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না তারাও কষ্ট পেল। তার কি করা যাবে, এসব নিয়তির অখণ্ড বিধান। আমরা উঠে আসছি, তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলাল নিরুপমা অতি বৃদ্ধ হয়ে এখনও বেঁচে আছেন, থাকেন কাশীতে। সম্বল খুব সামান্যই, কষ্ট সৃষ্টে চলে যায়। আপনারা শুনছিলেন আজকের গল্পের নাম রামরাম চৌধুরীর মৃতদেহ। গল্পলেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পটি ভৌতিক ছোট গল্পের সংকলন থেকে নেওয়া হয়েছে। আপনাদের সকলের কি এই গল্প বলার ধরনটি ভালো লেগেছে? আমাদের কমেন্টে জানান। আপনারা সকলেই জানেন যে এটি একটি নতুন ক্রমবর্ধমান চ্যানেল। যদি আমাদের কাজ আপনার পছন্দ হয় তবে দয়া করে আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন। আমরা প্রতি রবিবার রাত ৮টায় নতুন ভিডিও প্রকাশ করি। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।